ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। পৌষ মাসে আর এই সময় ভূতের গল্প হবে না, তাই কখনো হয়? তাই ভৌতিক অলৌকিকে আজ আমরা নিয়ে এসেছি এরকমই এক দুর্দান্ত ভূতের গল্প, এই পৌষ পার্বণে পিঠের সময়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভৌতিক অলৌকিক। ভৌতিক অলৌকিকে আজ আপনাদের শোনাবো শ্যামলী রক্ষিতের কাহিনী পিঠে ভূত। গল্প শোনানোর আগে আপনাদের কাছে আমার এক বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অন্ধকার গল্প প্রতিযোগিতার ইভেন্ট থেকে নেওয়া শ্যামলী রক্ষিতের কলমে জমাটি ভৌতিক গল্প পিঠে ভূত। তো শুরু হচ্ছে আজকে আমাদের গল্প পিঠে ভূত। রোজ রোজ এত ভূতের গল্প পাই থেকে বল দেখি। কেন বানিয়ে বানিয়ে বল না কাকা, যা হোক একটা। ভূতের গল্প কি আর বানিয়ে বলা যায় ভাই? মানুষের গল্প তবু যা হোক একটু আধটু বানিয়ে বানিয়ে বলা যায়। সবসময় উঠছি বসছি ঘুরছি, তাই সেসব দেখে শুনে একটা বানাতেই পারি, কিন্তু তাই বলে ভূতের গল্প বানানো অসম্ভব ব্যাপার। কেন কাকা, ভূতের গল্প মানেই তো সবই বানানো গল্প। আজ গুবি, ভূতের গল্প আবার সত্যিকারের গল্প হয় নাকি? ভূত থাকলে তবেই না ভূতের গল্প সত্যি হবে। না পল্টু, ভূতের গল্প মানে যা খুশি তাই বানিয়ে বানিয়ে বলা নয় ভাই। ভূতের গল্প বানানোর জন্য অভিজ্ঞতা প্রয়োজন। সত্যিকারের অভিজ্ঞতা না থাকলে কি আর সেই গা ছমছমানি ভূতের গল্প হয়? পল্টু বলল, কেন কাকা, তোর তো অনেক অভিজ্ঞতা আছে, তুই তো বলিস কত রকম ভূত দেখছিস জীবনে। সে যখন ছিল তখন দেখেছি, আজকাল তো আর ভূত পেতনি কিচ্ছু নেই, তাহলে আর নতুন করে কোনো অভিজ্ঞতা হবে কি করে বল? আমাদের কালে মানুষ ছিল অশিক্ষিত মূর্খ গ্রাম্য, তখন কিছু বুঝতো না তেমন, এত ঝলমলে আলো ছিল না কোথাও। গ্রামের চারিদিকে আঁধারে আবডালে ঝোপঝাড়ে রাজত্ব, এমন কুটকুটে অন্ধকার ছিল যে নিজের হাত পা শরীর নিজের চোখেই অদৃশ্য ছিল। তো সেই অন্ধকার নিজেই যেন একটা ভৌতিক আকৃতি নিয়ে ভয় দেখাতো সবসময়। তাই সন্ধ্যের পর থেকে যত রাত্রি গভীর হতো তত যেন ভূত পেতনির প্রকোপ বাড়ত। তখন মানুষকে বেকায়দায় পেয়ে ভূত বাবাজিরা অনেক খেল দেখিয়েছে। আর এখন তোরা পর্যন্ত ভূতে বিশ্বাস করিস না, ভূতের কথা বললেও বলবি সব গুল। কাকা, তোদের কাল মানে কি? এখন তুই যে বেঁচে আছিস, ঘুরছিস ফিরছিস, খাচ্ছিস মাখছিস, কাজকর্ম করছিস, এটা তাহলে কাদের কাল? মন্টু থমকে গেল। পল্টুর কথাটার তো যুক্তি আছে। সত্যিই তো, একদম ঠিক কথা বলেছে পল্টু। কথাটা তো এরকম করে ভাবেনি কোনোদিন। মানুষের শৈশবটাই কি শুধু একটা জীবন? সবটা নিয়ে তো একটা গোটা জীবন। তাহলে কেন এভাবে বলে মানুষ? এভাবে কেন ভাবে? মন্টুর বুকের মধ্যে প্রশ্নের বুদবুদ ওঠানামা করতে থাকে। বুকের অতল গভীর থেকে বুদবুদ উঠে এসে খুব দ্রুত মিলিয়ে যাচ্ছে আবার। বেশ কিছুক্ষণ পর তার নিজের মনের মধ্যেই একটা উত্তর সে খুঁজে পায় নিজের মতো করে। এই হচ্ছে মন্টুর এক স্বভাব। কোনো অমীমাংসিত বিষয় সে বুকের মধ্যে চেপে রাখতে পারে না। প্রচন্ড অস্থিরতা কাজ করে। যতক্ষণ না সে তার মতো করে একটা সিদ্ধান্তে আসতে পারছে ততক্ষণ শান্তি হয় না মনে। যেমন এখন পল্টুর প্রশ্নের একটা জুৎসই উত্তর তার মনের মধ্যে না পেলে কিছুতেই কোনো কাজে মন স্থির করতে পারবে না সে। আবার একটা গভীর চিন্তায় ডুবে গেল মন্টু। কিছুক্ষণের মধ্যেই তার মনে হলো আসলে শৈশব, কৈশোর আর তারুণ্য এটাই হলো জীবন। জীবনের পূর্ণতার ঘরে পা রেখে তারপর মানুষের মরণের ঘরে যাত্রা শুরু হয়, ঠিক সূর্যের মতোই। সকালে পূব আকাশে উঠে দুপুরে মধ্য গগন স্পর্শ করে, তারপর ক্রমশ আবার নামতে থাকা। আসলে ওই ওঠাটাই হচ্ছে জীবন। তাই ওই মূল্যবান সময়টাকেই মানুষ তার নিজের সময় বলে মনে করে। বাকি সময়টা চলে যায়
খরচের খাতায়। ও কাকা, বলবি তো? রাত্রির হয়ে গেলে তখন ভূতের গল্প শুনলে ঘুম আসতে চাইবে না যে, কেমন ভয় ভয় করে আমার। তাড়াতাড়ি করে শুরু কর না এবার। পল্টুর দেখা দেখি সিন্টুও বলতে শুরু করলো, হ্যাঁ ঠিক বলেছিস। আর কত দেরি করবি কাকা? এই কটা দিনই তো গল্প শোনার সময়। পরীক্ষার পর ডিসেম্বর মাসের কদিন মাত্র, ব্যাস। তারপর তো সেই স্কুল যাও, পড়তে বসো, তখন আর আমরা গল্প শুনবো কখন? এবার শঙ্করী খোঁচা দিল, ও কাকা বলো না, এক্ষুনি মা আমাকে ডাকবে, আমার আর গল্প শোনাই হবে না তাহলে। হ্যাঁ হ্যাঁ বলছি, শোন তাহলে। এটা কিন্তু সত্যিকারের ঘটনা। পশুদা আর আমি ছিলাম সেদিন। সে যাত্রায় খুব বাঁচান বেঁচে গেছি, বুঝলি? সেদিনের কথা মনে পড়ে গেলে এখনো আমার গায়ে কাঁটা দেয়। দেখিস তোরা আবার ভয় পাবি না তো। চুপ করে শোন, বুকে থুতু দে 3 বার আর রাম নাম কর। পিঠে পার্বণের সময় ঘটেছিল ঘটনাটা। পৌষ সংক্রান্তির সময় তখন যা ঠান্ডা পড়তো তোরা কল্পনা করতে পারবি না। সেদিন ভোরবেলায় কোন কোনে ঠান্ডা, হিমেল হাওয়া বইছে সনসন করে। রাত্রি থাকতে উঠে কাকিমা পিঠে করেছে তোর দাদু কলকাতায় নিয়ে যাবে বলে। তাই কাকিমা মানে তোদের বড় ঠাকুরমা রাত্রি জেগে পিঠে করে পুলি বেঁধে দিয়েছিল। তারপর আমাকে বলেছিল, মন্টু, তুই একবার তো দাদার সঙ্গে যা বাবা। এতটা রাস্তা একা একা অন্ধকার থাকতে যাবে ছেলেটা? ভাগা শ্মশান পেরিয়ে কত কাণ্ড করে তবে স্টেশন। কত করে বললাম ছেলেটাকে, দেখ বাবা, এইসব জিনিস নিয়ে যাবি, কার কি নজরে পড়বে কিংবা হাওয়া বাতাস লাগবে তার ঠিক নেই। বেলা হলি যাস। সে ছেলে কিছুতেই কথা শুনলে না, বলে ছাড়ো তো ওসব কথা, কিচ্ছু হবে না, পুটলি বেঁধে দিব্যি নিয়ে চলে যাব। কে জানতে পারবে শুনি? শহরের লোকজন তো এসব মানেই না। ভূতের কথা বললে হেসেই অস্থির হয়ে যাবে সবাই। এইসব বলে আমাকে থামিয়ে দিল। আমি আর কি করব বল? ছেলে শহরে থেকে অন্যরকম হয়ে গেছে রে। বলে এসব মিথ্যে কথা, হাওয়া বাতাস কিচ্ছু নেই। ভয় আমি অস্থির হয়ে যাচ্ছি। ছেলে তো কিছুতেই কথা শুনবে না। এই রাস্তাটুকু গিয়ে তুই ট্রেনে তুলে দিয়ে আয়, লক্ষ্মী বাপ আমার। তারপর ট্রেনে চেপে গঙ্গাপাড়ে চলে গেলে আর কিছু ভয় নেই। তোমার কোনো চিন্তা নেই কাকিমা, আমি পশুদাকে স্টেশনে গিয়ে ট্রেনে তুলে দিয়ে তবে বাড়ি ফিরবো, ঠিক আছে? রাত থাকতে থাকতে পুটুলি কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম পশুদার সঙ্গে। পিঠে তখনও গরম আছে টের পাচ্ছি। আমার পিঠে ছ্যাঁকা লাগছে বেশ। বাড়ি থেকে বেরিয়ে সবে কিছুটা গেছি, মুচিপাড়ায় ঢোকার আগেই হাঁড়ি ফেলা ভাগাড়ের কাছে ওই যে ঝাঁকড়া মাথা এখানে খেজুর গাছটা রয়েছে না, ওইখানে নিচে গেছি সবে, কেমন গাটা ছমছম করে উঠল। সেদিন চারিদিকে চাঁদের আলোয় ফিনিক ফুটে যাচ্ছে। খেজুর গাছের ছায়াটা এমনভাবে পড়েছে রাস্তার উপরে, ঠিক যেন দেখে মনে হচ্ছে ওটা রোগা একটা ডিগডিগে মানুষের ছায়া। এক মাথা ঝাঁকড়া চুল নিয়ে সে দাঁড়িয়ে আছে। এই ভুতুড়ে ছায়ার উপর পা ফেলে যেতে কেমন যেন বুকটা ডিপ ডিপ করছিল। সেই সময় কোথাও কিছু নেই, হু হু করে একটা ঝোড়ো হাওয়া শুরু হলো। শুধুমাত্র ওই খেজুর গাছের মাথাতেই বইতে শুরু করলো সেই ঘূর্ণিঝড়। চারিদিক গম্ভীর নিস্তব্ধ। গ্রামের প্রান্তে হু হু করে দুধের ফেনার মতো কুয়াশা নেমে আসছে তখন। সেই সময় প্রচন্ড জোরে একটা হাওয়া বইছে শুধুমাত্র ওই খেজুর গাছের মাথায়। হঠাৎ যখন চোখ পড়ল নিচের মাটির দিকে, তখনই কেমন একটা আতঙ্কে শিউরে উঠেছি আমি। পশুদা বুঝতে পেরেছে আমার ভয় করছে, পিঠে হাত রেখে বলল, কোনো ভয় নেই মন্টু, চল। তারপর হন হন করে হাঁটতে শুরু করলাম আমরা। কিছুটা এগিয়ে গিয়েই তো ভাগাড়টা রয়েছে দেখছিস, এখন পরিষ্কার করে ফেলেছে। গায়ে লোক বসতি বেড়েছে অনেক। ভাগাড়ের চারিদিকে লোকজন বাস করছে। তখন মুচিপাড়া পেরিয়ে বরাবর জঙ্গল ছিল। দিনের বেলাতেই
ভাগাড়ের পাশ দিয়ে যেতে পারত না লোকে। রাত্রিবেলা কেউ খুব একটা এই পথে যাতায়াত করতো না। ডান দিকে শিবপুকুরের পাড় দিয়ে গিয়ে সাঁওতাল পাড়াটা পেরিয়ে গিয়ে সোজা আল রাস্তা ধরে এদিক ওদিক যাতায়াত করত মানুষ। সেই সময় আমরা দুজন ওই রাস্তা দিয়ে যাচ্ছি। এমনিতে তো ভয়ে বুক ধুক ধুক করছে, তার উপর হেঁটে যাচ্ছি দুই ভাইয়ে ওই রাস্তা দিয়ে। কিছুটা এগিয়েছি সবে, দূর থেকে দেখতে পাচ্ছি ভাগাড়ের কাছেই রাস্তা জুড়ে এক গাদা সাদা সাদা ভেড়ার মতো কোনো জন্তু জানোয়ার শুয়ে আছে। আকাশে তখন কৃষ্ণপক্ষের মায়াবী চাঁদ, ফুটন্ত দুধের ফেনার মতো জ্যোৎস্না গড়িয়ে পড়ছে গ্রামের সবুজ শরীর বেয়ে। চারিদিকে দুধ সাদা জ্যোৎস্না, যেন আলোর সমুদ্রের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর সেই সাদা ভেড়ার মতো নরম রোমশ জন্তুগুলো যেন সমুদ্রের ঢেউ। অদ্ভুত লাগছে দৃশ্যটা। দূর থেকে দেখেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার তখন। গতকাল বিকেলেও তো এরা ছিল না, মাঝে মাঝে ভেড়ার পাল এসে থাকে এমন, কিন্তু কাল তো আসেনি। এখন কোথা থেকে এলো এরা? কাল বিকেল পর্যন্ত কেউ দেখেনি এদের, তাহলে আজ হঠাৎ করে এই ভোরবেলায় কি করে এলো এখানে? কিছুতেই বুঝতে পারছি না আমরা। কিন্তু থেমে যায়নি, হাঁটছি সামনের দিকে। ভয় হচ্ছে খুব। মাছি তাড়ানোর মতো করে মনের পর্দা থেকে ভয় তাড়িয়ে দিচ্ছি। সে চলে যাচ্ছে তাড়া খেয়ে ঠিক কথায়, কিন্তু সঙ্গে সঙ্গে আবার আসছে। ভয় ক্রমশ জমাট বাঁধছে বুকের মধ্যে। এমনিতেই তো প্রবল ঠান্ডা, হাত পা ঠকঠক করে কাঁপছে। তার সঙ্গে শুরু হলো আতঙ্ক প্রবাহ। পার ফেলতে পারছি না তখন। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার, তেষ্টায় ছাতি ফেটে যাওয়ার জোগাড়। পশুদা নিজেও তখন ভয় পেয়েছে একটু, কিন্তু আমাকে সাহস দিচ্ছে। আমার কাঁধে এক হাত দিয়ে অন্যমনস্ক করার জন্য কলকাতার কথা বলছিল, কিন্তু তাল থাকছিল না তার কথা। আমিও মনোযোগ দিয়ে শুনতে পারছি না দেখে আপনা থেকে থেমে গেল কণ্ঠস্বর। ততক্ষণে ভাগাড়ের একেবারে কাছাকাছি এসে গেছি আমরা। ভাগাড়ের ঠিক সামনের রাস্তাটায় গিয়ে দেখি আর পা বাড়াবার জায়গা নেই। সারা রাস্তা জুড়ে বসে আছে সেই ভেড়ার মতো জন্তুগুলো। লেজটা পুরো ভেড়ার মতো, আর মুখটা, দেহটা ঠিক কইলে বাছুরের মতো। চাঁদের আলোয় খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল ওদেরকে। সব মিলিয়ে কেমন মনের মধ্যে তালগোল পাকিয়ে যাচ্ছিল যেন। শেষমেশ থমকে দাঁড়িয়ে পড়তে হলো আমাদেরকে। আর এগোবার কোনো পথ নেই। এই শক্ত কাঁঠাল কাঠের লাঠিটা তখন আমার হাতে ছিল, সেইটা ঠুকে ঠুকে আলা হয়ে যাচ্ছি, কিন্তু তারা নড়ছেই না। গ্যাঁট হয়ে বসে আছে পাথরের মতো। ওদিকে পশুদার ট্রেন ধরা তাড়া। ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। তখন কলকাতা যাওয়ার গাড়ি বলতে ভোরে একটা, দুপুরে একটা, আর বিকেলে একটা ট্রেন ছাড়ত। এই ছিল কলকাতা যাওয়ার গাড়ি। একটা ট্রেন ফেল হওয়া মানে আর সেদিন যাওয়াই যাবে না। সঙ্গে করে কত পিঠে নিয়ে যাচ্ছে, না যেতে পারলে সব গেল। পশুদা তাই আনজান করছে, এতটা পথ এখনো যেতে হবে। পশুদা বলল, মন্টু, কাল কখন এই ভেড়ার দল রাস্তার মধ্যে এসে শুয়েছে বল দেখিনি? এখন যাই কোথা দিয়ে রে? এদিকে হাতে বেশি সময়ও নেই, ট্রেনটা তো আমাকে ধরতেই হবে। এখানে তো যা দেখছি এরা এগোতেই দেবে না। এদিকে দেরি হলে ট্রেনটা চলে যাবে। চল, ওই ডান দিকের ওই যে আলপথটা, ওই আলপথটা ধরেই চলে যায়। বলেই মেন রাস্তা থেকে পিছনে ফিরল। আর রাস্তায় নামতে যাবে যেই দেখে সামনে পিছনে কোনো দিকে পা বাড়াবার জায়গা নেই। শুধু যেখানে তারা দুজন দাঁড়িয়ে রয়েছে সেইটুকু শুধু ফাঁকা, ব্যাস। পশুদা তখনও চেষ্টা করছে ভেড়ার পালকে সরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমি তখন বুঝে গেছি গো-ভূতের পাল্লায় পড়েছি আমরা। আমার বুকের ভেতরটা ধড়াস ধড়াস করছে তখন, আতঙ্কে শিরশির করছে সারা শরীর। পশুদা তখন আমার হাত থেকে লাঠিটা নিয়ে ঠক ঠক করে ঠুকছে পায়ের গোড়ায়, কিন্তু ওরা নড়ছেই না। তারপর রেগে গিয়ে ওদের গায়ে মারছিল লাঠি, কিন্তু রোমশ মাংসর শরীরে লাঠির ঘা পড়লে যেমন শব্দ হওয়ার দরকার ছিল তেমনটা হচ্ছে না।
যেন পাথরের উপর আঘাত পড়লো। লাঠিটা ছিটকে এসে লাগলো পশুদার বুকে। ভেড়ার পিঠে যতবার লাঠির আঘাত করছিল ততবারই লাঠিটা ছিটকে এসে প্রচন্ড ব্যথা লাগছিল তার বুকে, হাতে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর তোর দাদু বোধহয় কিছু বুঝতে পেরেছিল, তখন জাপটে ধরেছে আমাকে। আমি এদিকে ভয় আতঙ্কে কাঁপতে শুরু করেছি। ওই কনকনে ঠান্ডাতেও কলকল করে ঘাম হচ্ছে আমার। মাঘ মাসের দুরন্ত ঠান্ডা, হু হু করে ছুটে আসছে উত্তরের হাওয়ার কনকনে বাতাস, আর আমি ঘামে স্নান করে যাচ্ছি। তখন কিছুক্ষণের মধ্যেই এমনই ঝোড়ো হাওয়া শুরু হলো পনপন করে। সেই ধারালো বাতাস যেন নাক কান চোখের পাতা কেটে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর একটা মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমরা। কি করব কিছুই বুঝতে পারছি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছি তখন দুজনেই। ঠিক সেই সময় বলা নেই কওয়া নেই হঠাৎ করেই একটা অচেনা অপার্থিব মেঘ এসে ছাদটাকে পুরো ঢেকে ফেলল নিমিষের মধ্যে। সঙ্গে সঙ্গে একটা ভারী গাঢ় চটচটে অন্ধকার ছড়িয়ে পড়ল চলাচল ব্যাপ্ত হয়ে। অদ্ভুত একটা নীরবতা, সমস্ত জায়গাটা তিল তিল করে কাঁপছিল, আর থকথকে আঠালো অন্ধকারে ডুবে যাচ্ছিল সমস্ত চেতনা তাদের। কি করে প্রাণ নিয়ে ফিরবে ভেবে পাচ্ছিল না। ক্রমশ মনের মধ্যে মৃত্যু ভয় এসে দানা দিচ্ছিল। গভীর থেকে আরো গভীরে অন্ধকারে ক্রমশ মিলিয়ে যাচ্ছি এখন। ঠিক তখনই বিকট একটা শব্দ হলো, ভয়ঙ্কর অমঙ্গল সূচক একটা শব্দ। বিভৎস চিৎকার আর জোরে ডানা ঝাপটানোর শব্দে যেন ভূমিকম্প হচ্ছিল ভাগাড়ের চারপাশে। ভাগাড়ের ধারে যে মস্ত শিমুল গাছটা আছে, না মরে এখনো বেঁচে আছে যা হোক করে, ওই শিমুল গাছটা তখন ঝামড়ি ঝুমড়ি ছিল, মাথা ভর্তি নথর পাতা। তার মাথায় শকুনির বাস ছিল। গ্রামের সবাই জানতো সে কথা, তবে গায়ে শকুনের বাসা থাকা ভালো নয়, গায়ে নাকি অমঙ্গল হয়। কিন্তু কিচ্ছু করার ছিল না। ভাগাড় নোংরা হলে ওরাই তো ভরসা, তাই তাড়াতে পারেনি ওদের। কিন্তু কেন যে সেই ভয়ঙ্কর সময় হঠাৎ করে তারা সবাই মিলে চিৎকার করে ডানা ঝাপটাতে উঠল তা বলতে পারছিলাম না। সেই বিকট শব্দের ভেতর থেকে কে যেন বলে উঠল, অমনি সঙ্গে সঙ্গে সেই ভেড়ার দল ক্ষুধার্ত মিছিলের মানুষের মতো সবাই মিলে হাত বাড়িয়ে আমাদের দিকে এগিয়ে আসছিল, আর নাকি সুরে বলছে, আমরা তখন পিঠে সেই পুটুলিটা ফেলে রেখে দিয়ে ছুট ঊর্ধ্বশ্বাসে প্রাণ হাতে নিয়ে পালাবার চেষ্টা করছি, আর ওরা পিছন থেকে হাত বাড়িয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। সেই সঙ্গে কেমন একটা পৈশাচিক উন্মত্ত হাসির বিকট শব্দ ভেসে আসছে হাঁ হাঁ করে। এমন বিভৎস ভয়ঙ্কর সেই শব্দটা কানে আসছিল যে বুঝতেই পারছি না ওটা বাতাসের শব্দ না হাসির। আমরা ছুটে আসছি পিছন পিছন, সেই শব্দও ধেয়ে আসছে আমাদের দিকে। কানে স্পষ্ট শুনতে পাচ্ছি এরা নাকি সুরে বলছে, তোদের পিঠে খুব মিষ্টি, তোরা কত মিষ্টি, এইবার দেখি। তখন আর ছোটার ক্ষমতাও নেই আমাদের। একটু জলের জন্য ছাতি ফেটে যাচ্ছে, ভয় আতঙ্কে শরীর টলছে, আর কিছুতেই পেরে উঠছি না। মনে হচ্ছে এক্ষুনি মুখ থুবড়ে পড়ে যাব। প্রাণপণ চেষ্টা করে সর্বশক্তি নিংড়ে নিজেকে নিঃশেষ করে ছুটছি, কিন্তু বাবলার ওই সাঁকোর কাছে এসে পশুধার পারল না, ধপাস করে মুখ থুবড়ে উপর হয়ে পড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছি তারস্বরে, ও বলাইদা, একবার বেরিয়ে আয় রে, পশু দাদাকে বাঁচা। ও গো, ও গো, কে কোথায় আছো, আমাদের বাঁচাও। ও পশুদা গো, ও পশুদা, ও কাকিমাকে কি বলবো গো দাদা, ও গো তোমরা কে কোথায় আছো, একবার এসো না গো, ও বলাইদা, বলাইদা। সঙ্গে সঙ্গে সারা মুচি পাড়ার লোকের ঘুম ভেঙে গেল তখন। কিন্তু আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, টলতে টলতে শেষে ধড়াস করে পড়েই গেলাম। তারপর বরফের মতো কনকনে ঠান্ডা একটা স্রোত বয়ে যাচ্ছিল মাথার মধ্যে। আস্তে আস্তে ডুবে যাচ্ছিলাম সেই তীব্র একটা শীতার্ত অন্ধকারের মধ্যে। আর কিছুই জানতাম না আমি।
জ্ঞান ফিরেছিল ঘন্টা দুয়েক পরে। আকাশে তখন কুয়াশার পর্দা ভেদ করে টুসটুসে লাল স্নিগ্ধ নরম আনকোরা সূর্যটা আস্তে আস্তে চোখ মেলে চাইছে। সকালের আলোয় আলোয় ধুয়ে যাচ্ছে অন্ধকারের জগদ্দল শরীর। আর আমি জেগে উঠে দেখছি পশুদা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চোখ মেলে চাইতেই হেসে পশুদা বলল, চল এবার বাড়ি ফিরি, তোর জন্যই তো বসেছিলাম মন্টু। চল বাড়ি ফিরি ভাই। হ্যাঁ দাদা, চলো। এতক্ষণ শুনছিলেন শ্যামলী রক্ষিতের কাহিনী পিঠেভূত। গল্প পাঠে রয়েছে স্নেহাদ্রি, অন্যান্য চরিত্রে রয়েছে পার্থ, গৌরব, অনুদীপ, মৌমিতা, শুভজিৎ ও ইরাবতী। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই। সামনের সপ্তাহে আবার ফিরে আসবো এইরকমই একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন। শুভরাত্রি।